हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आजकेर भिडियोते आमरा आलोचना करब एक्सपेक्टेड एमसीकिউ মানে আমাদের 2025 যে এসএসসি এক্সাম সেই এসএসসি এক্সামকে টার্গেট করে আমরা একটা সিরিজ আজ থেকে শুরু করলাম যেটা হচ্ছে এক্সপেক্টেড এমসিকিউ সিরিজ। আজকের আমরা পার্ট 1 আলোচনা করব। আমরা প্রতিটি পার্টে আমরা 15টা করে এমসিকিউ আলোচনা করব এবং আমরা চেষ্টা করব এটা প্রত্যেক একদিন অন্তর একটা করে পার্ট আনার। অর্থাৎ আজকে আপলোড হচ্ছে, আবার একদিন পরে আরেকটা ভিডিও আপলোড হবে এবং সেখানেও আমরা 15টা এমসিকিউ পাবো। এবং এই প্রত্যেকটা এমসিকিউ কেন এক্সপেক্টেড তার কারণ আমি একটু বলে দিই। যারা এই ভিডিওটা যারা এসটিপিজিটির ক্যান্ডিডেটরা দেখছেন তাদেরকে বলবো যে এসটিপিজিটির ক্যান্ডিডেটরা যাদের দেখছেন তাদের বিশেষ করে 2017-18 কোশ্চেন আমরা মিক্সড আপ করে এবং 2016 আমাদের এসএলএসটির কোশ্চেন মিক্স আপ করে আমরা সিরিজগুলো তৈরি করছি। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেটা ত্রিপুরা এসটিপিজিটি হোক বা ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে হোক বা ইউপি উত্তরপ্রদেশের পিজিটির কোশ্চেন কিছুটা আমরা অ্যাডাপ্ট করেছি, কারণ সিলেবাসের যেহেতু সিমিলারিটিস রয়েছে আমরা সেগুলো থেকে অ্যাডাপ্ট করে একটা মিক্সড আপ কোশ্চেন তৈরি করেছি যেটা এক্সপেক্টেড এমসিকিউ সিরিজ হিসেবে আমাদের চলবে কন্টিনিউ। ওকে, তাহলে আজকের আমরা পার্ট 1 আমরা 15টা কোশ্চেন আলোচনা করব। 15টা কোশ্চেনের মধ্যে 15টি কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের যে কনসেপ্ট নিয়ে বা প্রত্যেকটা যে টপিকের উপর কোশ্চেন সেই টপিকটার একটা বেসিক ধারণা আমরা দেব। মানে শুধুমাত্র এমসিকিউ করে গেলাম এমনটা নয়, তার সঙ্গে আমরা বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেগুলোতে একটা ধারণা পরিষ্কার হবে। আর আরেকটা বিষয় বলবো যে প্রত্যেকে কমেন্টে জানাবেন যে 15টাতে কটা হলো। কিভাবে যে আমরা কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা উত্তর বলার আগে পজ করে নিজের অ্যান্সারটা নোট করে 15টার মধ্যে কটা হলো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা সেই অনুযায়ী পরেরগুলো এগোতে পারবো। আচ্ছা, শুরু করছি আমাদের এক্সপেক্টেড এমসিকিউ 1। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ভেরস্তেন ইন সোশিওলজি। সমাজতত্ত্বে ভেরস্তেন ধারণাটি প্রবর্তন করেন কে? আচ্ছা, ভেরস্তেন ধারণাটি প্রবর্তন করেন কে এটা আমরা আশা করছি এই ধারণাটি আমরা সবাই, এই উত্তরটা আমরা সবাই দিতে পারবো, কারণ আমরা জানি কি যে ভেরস্তেনের ধারণা কিন্তু কে দিয়েছেন? ম্যাক্স ওয়েবার বেসিক্যালি তিনি সমাজতত্ত্বে ইন্টারপ্রিটেটিভ সোশিওলজির কথা বলেছেন, তাই তো, ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং এর কথা। তো সেক্ষেত্রে সোশ্যাল অ্যাকশনের পার্ট বোঝাতে গিয়ে কিন্তু ভেরস্তেনের কথা বলেছেন। আর একটা বিষয় যে ভেরস্তেনটা কি ওয়ার্ড? ভেরস্তেনটা হচ্ছে জার্মান শব্দ। এখান থেকে এর বাইরে আর কিছু প্রশ্ন আসতে পারে না। জার্মান শব্দ আর ভেরস্তেন থেকে কি? ভেরস্তেনের এই শব্দটির মিনিং কি? টু আন্ডারস্ট্যান্ড। অলরেডি আমাদের পেড ক্লাসে আমি গত ক্লাসে বলেও দিয়েছিলাম যে টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাই তো। কি বোঝা? এই যে অন্তর্দৃষ্টিমূলক অধ্যয়ন বা অন্তর্দৃষ্টিমূলক বোঝা, কোনো একটা পার্টিকুলার ঘটনা, সেই ঘটনার নিরিখে কি তার কারণ রয়েছে সেই কারণটাকে বোঝা। ওকে, এটা গেল কোশ্চেন নাম্বার 1। দ্বিতীয় কোশ্চেন, সমাজ একটি জৈবগত সত্তা। সমাজ একটি জৈবগত সত্তাটা কে বলছেন? কারণ অর্গানিক এন্টিটি, এই অর্গানিক এন্টিটিটার ইংলিশটা বলি অর্গানিক এন্টিটি। এই অর্গানিক এন্টিটির কথা কে বলেছেন? অর্গানিক এন্টিটির কথা কে বলেছেন? কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার। আমরা এটা প্রত্যেকে জানি অ্যান্সার যে অর্গানিক পার্টের কথা বলেছেন হার্বার্ট স্পেন্সার। আর হার্বার্ট স্পেন্সারের আলোচনা মূলত এখানে আমাদের দেখতে হবে বিবর্তনের পার্ট থেকে। ওকে, বিবর্তনের পার্ট থেকে। কোশ্চেন নাম্বার 3, লুকিং গ্লাস সেলফ এ কনসেপ্ট গিভেন বাই। লুকিং গ্লাস সেলফ ধারণাটি কে দেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুব বিখ্যাত একটা কনসেপ্ট সিএইচ স্কুলের, তাই তো। সিএইচ স্কুলের খুব বিখ্যাত একটা কনসেপ্ট যেটা আমরা সোশ্যালাইজেশনের থিওরির পার্টের মধ্যে পড়বো। ওকে, সোশ্যালাইজেশনের থিওরির মধ্যে আমরা এই পার্টটা দেখি। কে বলেছেন রিলিজিয়ান ইজ দ্য অপিয়াম অফ দি পিপল? রিলিজিয়ান নিয়ে আমাদের বেসিক্যালি 3জন তাত্ত্বিক খুব বেশি আলোচনা করেছেন, যে যাদেরকে আমরা ক্লাসিক্যাল থিঙ্কার হিসেবে জানি। কে? ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম এবং কার্ল মার্কস। এই ধারণাটি কে দেন? এটা আমরা আশা করছি ম্যাক্সিমাম জন এই অ্যান্সারটা ঠিক করবে। উত্তর দিয়েছেন কার্ল মার্কস। এই কথাটি বলেছেন কার্ল মার্কস, উত্তর হবে কার্ল মার্কস। ওকে, তারপর সুইসাইড নামক বইটির লেখককে? এটা তোমরা জানি সুইসাইড নামক বইটির লেখককে। খুব বিখ্যাত একটা গ্রন্থ যেখানে মূলত
4 ধরনের সুইসাইডের কথা কিন্তু বলেছেন। এখানে বলে রাখি আর একটা বিষয়, ম্যাক্সিমাম বইতে 3 ধরনের সুইসাইডের কথা আছে, 3 ধরনের সুইসাইড, কিন্তু সেই সুইসাইডের লাস্ট পার্টে তিনি বিশেষ করে ফুটনোটে ফ্যাটালিস্টিক সুইসাইডের কথা বলেছেন। সুইসাইড গ্রন্থে তার ফুটনোটে এইটার কথা বলেছেন, এই সুইসাইডের কথা, কিন্তু খুব বেশি গুরুত্ব দেননি এই সুইসাইডটাকে। তাহলে সুইসাইড গ্রন্থটির লেখককে ইমানুয়েল ডুরখাইম। ইমানুয়েল ডুরখাইমের খুব বিখ্যাত একটা গ্রন্থ সুইসাইড। আচ্ছা, এখানে আরেকটা পার্ট দেখে রাখতে হবে যে সুইসাইড গ্রন্থের যে সালটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, 1893-95, তার মানে খুব সম্ভবত এটা 95। হ্যাঁ, আচ্ছা, এটা আমি শিওর নই। 1893 হচ্ছে ডিভিশন অফ লেবার, তারপরে সুইসাইড হয়েছিল। হ্যাঁ, না সরি, খুব ভুল বলছি, একদম ভুল বলছি। 1895 হচ্ছে রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, আর সুইসাইড হয়েছিল 1897, এটা সঠিক। তারপর কোশ্চেন নাম্বার 6, হুইচ থিওরি ফোকাসেস অন পাওয়ার ইনইকুয়ালিটি ইন সোসাইটি? সমাজে ক্ষমতার অসমতার এই তত্ত্বের উপর গুরুত্ব দিয়েছেন কে? আচ্ছা, এই যে পার্টটা, যে ক্ষমতা অসমতা, এই যে ক্ষমতার অসমতা যদি থাকে কি হবে? ক্ষমতার অসমতা অর্থাৎ পাওয়ার আর ইনইকুয়ালিটির নিরিখেই তো সোসাইটিতে দ্বন্দ্বের উৎপত্তি হয়, তাই তো? তাহলে ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি, সিম্বলিক না স্ট্রাকচারালিজম? তাহলে অবশ্যই এটা থিওরি কি হবে? স্ট্রাকচারালিজম। কনফ্লিক্ট থিওরি। কনফ্লিক্ট থিওরিতে কাকে কাকে পড়তে হবে? কনফ্লিক্ট থিওরিতে অবশ্যই কার্ল মার্কসকে দেখতে হবে। কার্ল মার্কস, কোজার, ড্যারেন্ডর্ফ, 3 জন তাত্ত্বিককে অবশ্যই পড়তে হবে। কার্ল মার্কস, কোজার এবং ড্যারেন্ডর্ফ। ওকে, চল নেক্সট চলে আসছে আমরা দি আইডিয়া অফ ল্যাটেন্ট অ্যান্ড ম্যানিফেস্ট ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ। কে দিয়েছেন ধারণাটি? আমরা ফাংশনালিজম যখন পড়ি, ফাংশনালিজমে একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হলেন আর.কে মার্টন, রাইট? আর.কে মার্টন। আর.কে মার্টনের কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আর.কে মার্টন থেকে এমসিকিউ মানে কোশ্চেন আসবে মাস্ট। আর.কে মার্টনের প্রত্যেকটা কনসেপ্ট দেখে রাখতে হবে। তাহলে এই ধারণাটি কে দিয়েছিল? ল্যাটেন্ট ফাংশন, ম্যানিফেস্ট ফাংশন, আর.কে মার্টন। আর.কে মার্টনের আর কি ধারণা আছে? ফাংশন আছে। আর.কে মার্টন ডিসফাংশন ধারণা দিয়েছেন। আর.কে মার্টনের অ্যানোমি আছে, তাই তো? অ্যানোমিক থিওরি আছে। আচ্ছা, তারপর পরের প্রশ্নে চলে আসছি আমরা। সোশ্যাল ফ্যাক্ট মাস্ট বি ট্রিটেড অ্যাজ থিংস। কে বলেছেন? সোশ্যাল ফ্যাক্ট ধারণা আমরা বলেই দিয়েছিলাম যে সোশ্যাল ফ্যাক্ট একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আমাদের সমাজতত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইমানুয়েল ডুরখাইম। আমাদের সমাজতত্ত্বের মেথোডোলজির জায়গা থেকে, যে সমাজতত্ত্বের যখন মেথোডোলজির কথা বলেছেন, সেখানে কিন্তু ইমানুয়েল ডুরখাইম সোশ্যাল ফ্যাক্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাহলে সোশ্যাল ফ্যাক্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারণাকার ইমানুয়েল ডুরখাইমের। আচ্ছা, তারপরে চলে আসছে অ্যাকর্ডিং টু ডুরখাইম অর্গানিক সলিডারিটি ইজ বেসড অন। অর্গানিক সলিডারিটি কি বলে? আমরা জৈবিক সংহতি বলে থাকি। এর বাংলাটা এখানে অর্গানিক সংহতি দিয়েছি, কিন্তু এটা জৈবিক সংহতি হচ্ছে পারফেক্ট বাংলা। ওকে, এই যে জৈবিক সংহতি কিসের উপর বেস করা হয়? সিমিলার বিলিফ, একই চিন্তাভাবনা, মেকানিক্যাল লেবার, একই ধরনের পেশা, ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন, না কিংশিপ, না আত্মীয়তার উপর বেস করে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 9 ক্ষেত্রে কি বলবো? যে আমাদের সিমিলার বিলিফ কোথায় দেখা যেত? সিমিলার বিলিফ হচ্ছে মেকানিক্যালে, তাই তো? মেকানিক্যাল মানে একই রকম, অর্থাৎ যান্ত্রিক পেশা, যান্ত্রিক সংহতি। ওকে, যান্ত্রিক সংহতি মানে একই রকম। তাহলে মেকানিক্যাল লেবার, ডিভিশন অফ লেবার। তাহলে ডিভিশন অফ লেবারটা আমরা কি বলবো? এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, যে ডিভিশন অফ লেবার অর্গানিক সলিডারিটিতে আমরা দেখেছিলাম, তাই তো? কারণ এখানে অর্গানিক সলিডারিটিতে মানুষের কিন্তু পেশার অনেক বিভিন্নতা আমরা দেখতে পাই, পেশার বিভিন্নতা দেখতে পাই। আর অর্গানিক সলিডারিটি কোন সোসাইটিতে দেখতে পাই? এটাকে আমরা কি বলছি? ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, আর মেকানিক্যাল সলিডারিটি কোথায় দেখা যায়? প্রিমিটিভ সোসাইটিতে। তারপর চলে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম এমফাসাইজ। সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম অ্যাকচুয়ালি গুরুত্ব দেয় কিসের ওপর? সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম মানে আমরা বিশেষ করে কার কথা আসে বলে? সিম্বলিক মানে মিডের কথা, মিডের আলোচনা আসবে, এবং পরে আমরা এখন গফম্যানের পার্টটাও দেখব। ওকে, এই দুটো তাত্ত্বিক পড়তে হবে। আমি কোন কোন থিওরির সঙ্গে কী কী তাত্ত্বিকের নাম যায় সেগুলো দিয়ে দিচ্ছি, প্যারালালি কিন্তু এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম ম্যাক্রোস্ট্রাকচার, ইকোনমি, পাওয়ার, না মিনিং থ্রু ইন্টারাকশনকে বোঝায়? তাহলে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম কিন্তু
আচ্ছা, মাইক্রো ম্যাক্রোর কনসেপ্ট এখানে জানতে হবে। ম্যাক্রো মানে খুব ব্রড পার্সপেক্টিভে, এটা ম্যাক্রো কিন্তু নয়। আর ইকোনমি, এটা ইকোনমি নিয়ে আলোচনা করে না। পাওয়ার নিয়ে আলোচনা করে না। তাহলে সিম্বলিক ইন্টারাকশন কি নিয়ে আলোচনা করে? মিনিং থ্রু ইন্টারাকশন, ইন্টারাকশনের মানে অর্থাৎ মিথস্ক্রিয়া। হ্যাঁ, আমরা কি বলি? সিম্বলিক ইন্টারাকশন মানেই সিম্বলের থ্রু মিথস্ক্রিয়া, যার বাংলা আমরা কি বলে থাকি? প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। মিথস্ক্রিয়া মানে কি? মিথস্ক্রিয়া হচ্ছে একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করা। তাহলে মিনিং থ্রু ইন্টারাকশন। ওকে, বাকিগুলো কেন অ্যান্সার হবে না বোঝা গেল। ইকোনমির সঙ্গে সিম্বলিক ইন্টারাকশনিজমের কোনো কানেকশন নেই। সিম্বলিক ইন্টারাকশনিজম সিম্বলের থ্রু ইন্টারাকশন, মিনিংকে বোঝায়, ইন্টারাকশনের মিনিংকে বোঝায়। আর ম্যাক্রো কেন নয়? সিম্বলিক তাহলে কি হবে? সিম্বলিক কিন্তু মাইক্রো। ওকে, খুব খুব ছোট পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে যে দুটি ব্যক্তির ইন্টারাকশনের মানে বোঝার চেষ্টা করা হচ্ছে, তাহলে এটা কিন্তু খুব ছোট পার্সপেক্টিভ। আচ্ছা, তাহলে ম্যাক্রোর উদাহরণ কোন কোন থিওরি হতে পারে? ম্যাক্রোর উদাহরণ কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি ফাংশনালিজম। এখানে অবশ্যই মাইক্রো এবং ম্যাক্রো থিওরিটা দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু আছে। কোশ্চেন নাম্বার 11, দি মেথড অফ পার্টিসিপেন্ট অবজারভেশন ইজ মোস্টলি ইউজড। পার্টিসিপেন্ট অবজারভেশন পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? আচ্ছা, পার্টিসিপেন্ট অবজারভেশন কিন্তু একটা ডেটা কালেকশনের পদ্ধতি। আমরা বলতে পারি দিস ইজ এ মেথড অফ ডেটা কালেকশন। তাহলে মেথড অফ ডেটা কালেকশন হিসেবে অবজারভেশনকে দেখি। অবজারভেশনের দুটো ভাগ, একটা পার্টিসিপেন্ট আর একটা কি নন পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট কি হয়? এটা কি কোয়ালিটেটিভ রিসার্চ, এটা সার্ভে, এটা কেস স্টাডি, না এটাকে এথনোগ্রাফিক রিসার্চ বলা যায়? তাহলে পার্টিসিপেন্ট মানে কিন্তু সেখানে পার্টিকুলার একটা কোনো গ্রুপের সঙ্গে থেকে বা কোনো একটা গ্রুপের সঙ্গে ইনফর্মালি তাদেরকে ফলো করে তাদের সম্পর্কে একটা রিসার্চ করা। হ্যাঁ, যেটা আমরা পার্টিসিপেন্ট অবজারভেশনের উদাহরণ আমরা কি দিতে পারি? এমএন শ্রীনিবাসের উদাহরণ, এমএন শ্রীনিবাস। ওকে, আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভে এমএন শ্রীনিবাসের কথা বলছি। তাহলে এই যে ম্যালিনোস্কির কথা বলতে পারি। তাহলে এই যে এমএন শ্রীনিবাস ছিলেন, এই যে আমরা এই রিসার্চটাকে, এই অবজারভেশনটাকে আমরা তাহলে কি বলবো? এথনোগ্রাফিক। কেন এথনোগ্রাফিক? এথনোগ্রাফিক রিসার্চ কোনগুলোকে বলা হয়? যখন আমরা পার্টিকুলার কোনো এথনিক গ্রুপকে স্টাডি করি। এথনিক গ্রুপ, কোনো ট্রাইবাল গ্রুপকে আমরা এথনিক গ্রুপ বলতে পারি। আমরা কোনো একটা পার্টিকুলার ট্রাইবাল গ্রুপের সঙ্গে থেকে তাদের বিবাহ বা তাদের যে কালচার সেটাকে বোঝার চেষ্টা করছে কোনো তাত্ত্বিক, যদি এমনটা করে তাদের সঙ্গে দীর্ঘদিন থেকে, তাহলে সেটা এথনোগ্রাফিক রিসার্চ। এমএন শ্রীনিবাস দীর্ঘদিন রামপুরা ভিলেজে ছিলেন এবং সেখানে তাদের মধ্যে থেকে তিনি বোঝার চেষ্টা করেছেন টোটাল সিস্টেমটাকে, আমাদের সোশ্যাল চেঞ্জকে। হ্যাঁ, তো সেই পার্টে তিনি তার আলোচনায় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখতে পেয়েছিলাম পরে, ডোমিনেন্ট কাস্ট, তাই তো? ডোমিনেন্ট কাস্ট ধারণাটি তিনি প্রদান করেছিলেন। তাহলে এটা গেল টোটালি কি এথনোগ্রাফিক রিসার্চ হচ্ছে, পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। একটি ভালো হাইপোথিসিসের বৈশিষ্ট্য। হাইপোথিসিস কি? হাইপোথিসিসের উপর অলরেডি আমাদের ক্লাস রয়েছে, যাদের কনসেপ্ট জানা নেই তারা অবশ্যই একটু জেনে নিতে হবে। হাইপোথিসিস কি? আমরা একটা বলতে পারি হাইপোথিসিসের একটা কিওয়ার্ড টেন্টেটিভ অ্যাজাম্পশন। ওকে, টেন্টেটিভ অ্যাজাম্পশন কি? অ্যাবাউট ইউর রিসার্চ, অর্থাৎ আমরা যে গবেষণা করছি সেই গবেষণার একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন হচ্ছে হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস কি হওয়া প্রয়োজন, অর্থাৎ হাইপোথিসিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? আমরা গবেষণা করার আগে একটা গবেষণার ফলাফল। তাহলে আমরা এবার উত্তর দেখে নিই যে হাইপোথিসিস কি অস্পষ্ট, হাইপোথিসিস যাচাইযোগ্য, অনুমান নির্ভর, না পক্ষপাত দুষ্ট? প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া আছে। হাইপোথিসিস হচ্ছে খুব সহজ অপশান দেওয়া আছে বলা যায়। হাইপোথিসিস অস্পষ্ট হবে এটা তো নয়, কারণ হাইপোথিসিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা স্পষ্ট হতে হবে। তাহলে এটার উত্তর হবে কি যাচাইযোগ্য, কারণ হাইপোথিসিসকে আমরা বাংলায় কি বলে থাকি? অনুমান। আর এই অনুমানের তো কোনো ভ্যালিডিটি নেই আমাদের গবেষণায়। তাহলে এই অনুমানকে কি করতে হবে? প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ কিসের মাধ্যমে হবে? যাচাইয়ের মাধ্যমে। তাহলে অবশ্যই এটা যাচাইযোগ্য, টেস্টেবল, টেস্ট করা প্রয়োজন। ওকে, টেস্ট করে তবেই আমরা হাইপোথিসিস বা অনুমানকে আমরা অ্যাকসেপ্ট করি।
ওকে, এখান থেকে আমরা কনসেপ্ট জানি যে হাইপোথিসিস যদি আমাদের অ্যাকসেপ্টেড না হয় তাহলে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে থাকি। তাহলে এটা কি হাইপোথিসিসের বৈশিষ্ট্য হলো এটা যাচাই যোগ্য। পরের প্রশ্ন চলে আসে আমাদের 13 নম্বর প্রশ্ন স্যাম্পলিং থেকে। স্যাম্পলিংয়ের দুটো গুরুত্বপূর্ণ ভাগ, প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি। কি কি পড়তে হবে আমি কিন্তু বলে দিচ্ছি, প্যারালালি কিন্তু নোট করতে হবে এখান থেকে যে আমাকে কি কি পড়তে হবে। যদি এগুলো জানা থাকে তারপরেও নোট করতে হবে, তাহলে কি রিভিশনের সময় সুবিধা হবে। যে আমি রিভিশন দিচ্ছি, রিভিশন কি কি দেবো, শেষ মুহূর্তে আমি কি কি রিভিশন দেবো সেটা এখন থেকে নোট করা যেতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের যে পেইড ব্যাচ চলছে সেই পেইড ব্যাচের ব্যাচ 1-এর অ্যাডমিশন আপাতত আমরা বন্ধ রেখেছি, কারণ যেহেতু আমাদের অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে, 10 থেকে 12টা ক্লাস হয়েছে, তো এখন জয়েন করলে সেই 12টা ক্লাস তাকে দেখে নিতে হবে রেকর্ডেড ক্লাস হিসেবে। তো আমরা সেই জন্য আমরা প্যারালালি আরেকটা ব্যাচ শুরু করছি, ব্যাচ 2। ব্যাচ 2তেও প্যারালালি কিন্তু ব্যাচ 1-এর সঙ্গেই ক্লাস চলবে, ব্যাচ 1-এর সঙ্গে ক্লাস চলবে এবং ব্যাচ 1-এর যে পার্টটা সম্পূর্ণ হয়েছে সেই পার্টটা রেকর্ডেড ক্লাস হিসেবে ব্যাচ 2তে দেওয়া হবে। ওকে, আর ব্যাচ 2তে আমরা আমাদের কোর্স ফিটা 3500 ছিল, সেটা আমরা ইনক্রিজ করছি না। এই পার্টটাকে আমাদের যে ইনস্টলমেন্টে ছিল এই ইনস্টলমেন্টটা ব্যাচ 2তে কিন্তু থাকবে না। ওকে, কারণ আমাদের ইনস্টলমেন্টের যে ফার্স্ট ব্যাচ ইনস্টলমেন্টের যেটা ছিল সেটা অলরেডি আমাদের 2 মাস হয়ে গেছে, সুতরাং ফার্স্ট ব্যাচে জয়েন করতে গেলেও এখন 2টো ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে। আর সেকেন্ড ব্যাচের জয়েন করতে গেলে কোনো ইনস্টলমেন্টের অপশান থাকবে না, 3500 ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এটা ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ দিয়ে 3596 টাকা পেমেন্ট করতে হবে। আর বাকি ব্যাচের ডিটেলস যদি কারো জানার ইচ্ছা হয় তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা বাকি ডিটেলস বলে দেবো, কারণ একটা হার্ড কপি পাঠানো হবে, সেখানে এমসিকিউ থাকবে, সেগুলো টেস্ট এমসিকিউগুলো অ্যাটেন্ড করা যাবে। 4টে আমাদের প্র্যাকটিস সেট থাকবে এবং একই সঙ্গে আমরা এসটিপিজিটির একটা টোটাল কোশ্চেনের একটা আমরা ফাইনাল মক নেওয়ার জন্য একটা রেডি করেছিলাম, সেটাও আমরা আমাদের বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুড করেছি। তো এই যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমাদের আলোচনা এবং এমসিকিউ বইটাতে কিন্তু পাবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কোর্সের মধ্যেই, আলাদা করে আমাদের এই মুহূর্তে এখন আমরা দিতে পারছি না। আর ব্যাচ 2তে যারা জয়েন করবে তারা কিন্তু মিনিমাম জুলাইয়ের 15-এর পর ছাড়া কিন্তু স্টাডিমেট পাবে না, কারণ ব্যাচ 1-এ যারা জয়েন করেছে তাদেরগুলো সঠিকভাবে পৌঁছানোর পরেই কিন্তু ব্যাচ 2 হবে। তো সেক্ষেত্রে আমরা এনশিওর করতে পারবো 15 তারিখের পর, 15 তারিখের আগে কিন্তু আমরা দিতে পারবো না, কারণ ব্যাচ 1-এ যারা জয়েন হয়েছে আমরা তাদেরকে আগে প্রোভাইড করব, তারপর ব্যাচ 2, সেটা 15 থেকে 20 হতে পারে। তো যারা আমাদের সেন্টারে এসে নিয়ে যেতে পারবে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, যদি সেন্টারে এসে নিয়ে যেতে চাই, কারণ আমাদের সেন্টার হচ্ছে নদিয়ার মাঝদিয়াতে, যদি কেউ মাঝদিয়াতে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারে তাহলে সম্ভব। তাছাড়া আমাদের পক্ষে পাঠানো জুলাই 15 তারিখের মধ্যে কোনো জায়গায় পাঠানো সম্ভব হবে না। সেকেন্ড ব্যাচের কথা বলছি, আমাদের ফার্স্ট ব্যাচের সমস্তটা রেডি হয়ে গেছে, ফার্স্ট ব্যাচটা এর মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। তো এটা ছিল আমাদের পেইড ব্যাচের একটা পার্ট। আর অনেকেই আমাকে স্টাডি ম্যাটের কথা বলেছে, স্টাডি ম্যাট, যে শুধু স্টাডি ম্যাট নিতে চাই, আমরা এটাও কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা কনফার্ম করব। এমসিকিউ আমরা খুব শীঘ্রই একটা পার্ট নিয়ে আসি এমসিকিউ এবং স্টাডি ম্যাট নিয়ে। যদি কি শুধু এমসিকিউ এবং স্টাডি ম্যাট, এমসিকিউর কোনো এমসিকিউটা কেমন, এমসিকিউটা হচ্ছে অনলাইন যে মক টেস্টের মাধ্যমে দেওয়া হবে, আর স্টাডি ম্যাটের সঙ্গে যা এমসিকিউ থাকবে সেগুলো তো থাকবেই। আমরা 2000 থেকে 2500-এর মধ্যে একটা কোর্স ফি রাখবো। ওকে, সুতরাং এই ব্যাচটার মধ্যে শুধু লাইভ ক্লাস থাকবে না, এমসিকিউ থাকবে, স্টাডি ম্যাট থাকবে। এমসিকিউটা কি মক টেস্টের মতো করে দিতে পারবে অনলাইনে, আর স্টাডি ম্যাটের সঙ্গে কিছু এমসিকিউ থাকবে, সেগুলো তো চ্যাপ্টার ওয়াইজ থাকছেই। ওকে, এগুলো নিয়ে যদি কোনো ফার্দার ক্লারিফিকেশনের প্রয়োজন হয় অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। আচ্ছা, আমরা শুরু করছি 13 নম্বরটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। নন প্রবাবিলিটি কি, যে এখানে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই বারবার, সেটা আমরা নেট সেটের ক্ষেত্রেও দেখেছি যে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি থেকে একটা প্রশ্ন আসবেই, এখানেও তাই। স্যাম্পলিং যদি সিলেবাসে থাকে সেখান থেকে এমসিকিউ মাস্ট, সুতরাং স্যাম্পলিং খুব ভালো করে পড়তে হবে, স্যাম্পলিংয়ের প্রত্যেকটা ভাগ ভালো করে পড়তে হবে। এখানে তাহলে নন প্রবাবিলিটির ভাগ কি, কোটা স্যাম্পলিং। আমি স্যাম্পলিংয়ের ওপর একটা ভিডিও আনছি, টোটাল শুধু স্যাম্পলিং পড়ানো হবে, সেখানে স্যাম্পলিংয়ের প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করে দেবো।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, এ টুল ইউজড ইন সার্ভে। সার্ভেতে কোন টুলটা আমরা ব্যবহার করে থাকি? অবজারভেশন, কোশ্চেনিয়ার, এক্সপেরিমেন্ট না হাইপোথেসিস? ভেরি ইজি কোশ্চেন। সার্ভে মানেই সেখানে আমার টুল কি থাকবে? কোশ্চেনিয়ার। ওকে, প্রশ্নমালা। এই প্রশ্নমালা আর আচ্ছা, এই প্রশ্নমালার কিছু বৈশিষ্ট্য একটু দেখে রাখতে হবে, হ্যাঁ, যেটা ভালো প্রশ্নমালা তৈরি করতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। প্রশ্নমালার বেসিক কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখে রাখতে হবে এখানে। এবার আসছি আজকের লাস্ট কোশ্চেন, আমাদের পার্ট 1-এর শেষ কোশ্চেন, ভ্যালিডিটি। রিসার্চের একটা গুরুত্বপূর্ণ পার্ট ভ্যালিডিটি। ভ্যালিডিটি অফ রিসার্চ টুল মিনস, ভ্যালিডিটি মানে আমরা কি বলে থাকি? বৈধতা বলে থাকি। ওকে, ভ্যালিডিটি মানে বৈধতা। তাহলে এই বৈধতা মানে অ্যাকচুয়ালি কি? তা কত সহজ, তা কত জনপ্রিয়, তার মানে কতটা পপুলার, কতটা ইজি, না তা কতটা মাপতে পারে, তা যা তা কি কতটা মাপতে পারে তা যা মাপা উচিত, এবং তা কতটা পুরনো। তাহলে এটা ওর ইজি পার্টকে বোঝায়, না পপুলারিটিকে বোঝায়, না গবেষণায় অ্যাকচুয়ালি যতটা মাপা উচিত ততটা মাপতে পারছে কি না সেটাকে বোঝায়। তাহলে বুঝতেই পারছো যে ভ্যালিডিটি মানেই কোনো একটা পার্টিকুলার গবেষণায় ঠিক যতটা পাওয়া উচিত, মেজারমেন্ট করা উচিত, ঠিক যতটা পাওয়া উচিত বা মাপা দরকার সেটা যদি মাপতে পারে পার্টিকুলারলি কোনো একটা ভেরিয়েবল দিয়ে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? ভ্যালিডিটি। তাহলে ভ্যালিডিটি অফ এ রিসার্চ টুল মিনস, তাহলে এটার উত্তর হবে সি। তাহলে এই হলো আমাদের এটা আজকের 15টি এমসিকিউ। ওকে, খুব শীঘ্রই আমাদের পার্ট 2 আপলোড হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর প্যারালালি অন্তত পক্ষে এই 15টা এমসিকিউ কটা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর পরের পার্টটা আমরা খুব শীঘ্রই আপলোড করব।